ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ভিপি শিবির ছাত্র দলের সংঘর্ষ হয়েছে। ওই ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। আমি অবজেকশন জানিয়েছি, এটা অবজেকশন মিডিয়া করবে, আপনারা করবেন। এখানে আমার আর কোনো কাজ নেই। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কোনো ধরনের তারা আমাদের ভোটারদেরকে নির্দিষ্ট কিছু প্রার্থী আমাদের ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছে। আমরা কি সঠিকভাবে আমাদের ভোট পাচ্ছি? আমরা তো পাচ্ছি না। আমরা প্রশাসনকে এই অভিযোগ জানিয়েছি। আমার নিজের ভোট কোথায় গেছে? এখানে কয়টা ভোট পাইছে? কয়টা ভোট পাইছে? আবার বলেন। আবার বলেন। ছাত্রদল শিবিরের ভিপি সাদিক কায়েম নাকি এই ডাকসু নির্বাচনে চিটিংবাজ করে নির্বাচন জয়ী হয়েছে। এমনকি ইতিমধ্যে নাকি তার সমস্ত কুকীর্তি এমনকি কুকর্ম পুলিশের হাতে ধরাও পড়েছে। তো এই ডাকসু নিয়ে কিভাবে চিটিংবাজি করলো ছাত্রদলের শিবির ভিপি সাদিক কায়েম তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও তিনি কি ইতিমধ্যে আসলেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া 2025 সালে এসে এই ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি কে ভোট পেয়েছে তা জানলে আপনারা রীতিমতো অবাক হবেন। ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ভিপি হওয়ার কারণে পুরো বাংলাদেশ তোলপাড় উঠতেছে। তো যাই হোক, চলুন আমরা বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ভিপি, জিএস, এজিএস সহ 28টি পদে 23টিতেই বিজয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এ উপলক্ষে ডাকসুর ফল ঘোষণার পরই 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বুধবার এক বিজ্ঞপ্তিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। সেখানে বলা হয়, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এর বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। এই নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল থেকে ও স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর পক্ষ থেকে অর্পিত দায়িত্বের আমানত নির্বাচিত প্রতিনিধিদের যথাযথভাবে রক্ষা করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের এই বিজয় উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে বলা হয়, এদিন শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও নৈশ ইবাদত করবে সংগঠনের নেতাকর্মীরা। একই সাথে সব শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। শিবির সভাপতি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্র শিবিরের সকল মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র্যালি আয়োজন করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। সালামু আলাইকুম, কংগ্রেচুলেশন ডাকসুর ছাত্র শিবিরের প্যানেল যারা বিজয়ী হয়েছেন। আর যারা পরাজিত হয়েছেন, এখানে আমার কাছে মনে হয় আর কি যে নিজেদের অনেক কিছুই আপনাদের একটু ক্রস চেক করা দরকার, অথবা কোন কোন কারণে পরাজয় ঘটলো। ইলেকশন মেকানিজম হয়েছে, অথবা যেমন বিএনপির একজন নেতা বলছিলেন যে ছাত্রলীগের ভোটগুলাই নাকি ছাত্র শিবির পাইছে, তো সেই জায়গা থেকে তারা ভূমিদোষ বিজয় অর্জন করছে। যাই হোক, বিভিন্ন বক্তব্য আছে। তবে আমার কাছে মনে হয়েছে শিবিরের প্যানেল জয়ের পর তারা বেশ কিছু বক্তব্য দিয়েছে, শিবিরের যারা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন। তো এই বক্তব্যগুলোর মাধ্যমে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির আগামী দিন বা যে সময়টা তারা দায়িত্ব পালন করবেন তাদেরও একটা ইতিহাস গড়ার সময় আসছে। যেন এমন একটা বক্তব্য থাকে যে হ্যাঁ, শিবির কখনো ডাকসুর ভিপি হয়েছিল বা তারা এরকম ভূমিদোষ বিজয় পাইছিল, দেন ওই 1 বছর ডাকসু বা ঢাবি আপনার পরিপূর্ণ রূপ পাইছে। তো প্রথম যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বিজয়ের পর শিবিরের যিনি ঢাবির সভাপতি আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন। দলেরও একটা নির্দেশনা ছিল যে মিছিল নয়, সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করব। এটা ভিন্ন রকম একটা বিষয় যে মুসলিম হিসাবে আমার কাছে এটা ভালো লাগছে। প্লাস অনেকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে পারত যে শিবির একটা বিজয় মিছিল বের করছে, সেখানে ধাক্কাধাক্কি বা সামহাও অন্য একটা খারাপ কিছু ঘটারও চান্স ছিল। তো সাদিক কায়েমের বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লাগছে। সাদিক কায়েমের বক্তব্যটা, তার বক্তব্য, আমি ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না, এটা তার উদারতা। তিনি না চাইলেও তার নামের সাথে এই যোগ্যতা তিনি অর্জন করে ফেলেছেন। তারপরেও তিনি বলছেন যে তিনি ভিপি হিসাবে পরিচয় দিতে চান না। তো কি হিসাবে? তিনি বলছেন যে এখানে যারা পড়াশোনা করে মেয়েরা, তারা হচ্ছে আমার বোন, বোনের ভাই।
পাশাপাশি ভাইয়ের ভাই এই হিসাবে আমি পরিচয় দিতে চাই। যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবেই আমাকে দেখবেন। আমার যেটা খুবই ভালো লাগছে যে তার এই বক্তব্যের অংশটা। পাশাপাশি ফরহাদও, তার জিএস প্রার্থী ফরহাদ যিনি ছিলেন, তিনিও সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমরা আমাদের কাজগুলোকে বাস্তবে পরিণত করে আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলোকে ফিল আপ করতে চাই। অপরদিকে জিএস প্রার্থী যিনি ছিলেন মহিউদ্দিন খান, তিনি বলছেন যে এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণ মনে করব যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারব। এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার। আল্লাহ আমাদেরকে হঠকারী এবং অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুক, আমাদের পথকে মসৃণ করে দিন। খুবই সুন্দর বক্তব্য। আমার কাছে মনে হয় যে শিবির বরাবরই তারা ভালো বক্তা, ভালো বলে। শিবিরের মধ্যে চাইলে আপনি উইরা এসে জুইরা বসার সুযোগ নেই। আপনাকে একটা সিস্টেম, হার্ডওয়ার্ক, প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পার হতে হবে এবং এই জায়গাগুলোকে অর্জন করতে হবে। তো তুলনামূলকভাবে আমি অন্তর থেকে ধন্যবাদ দেই তাদের এই চিন্তা ভাবনাগুলোকে যে পাশ করে বিজয়ের নান্দা আত্মহারা হয়ে গেছে, এই বেটা আমি কে তুমি কে। যদিও বরাবরই এগুলো আমাদের মধ্যে আছে, তারপরেও তাদের যে ইন্টেনশনটা আছে, এত বড় একটা দায়িত্ব পাইছি, এত বড় একটা ক্ষমতা পাইছি, বাট সেই ক্ষমতা যেন আমাকে গিলা না ফেলে, এই যে পজিটিভ ভাইব। বা আমি মনে করি এখানে ডাকসুর যারা আছেন, ঢাকা ইউনিভার্সিটি যে ঐতিহ্য হারিয়ে ফেলেছে, ঢাকা ইউনিভার্সিটির মান এশিয়াতে বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে র্যাঙ্কিং গুলো বেল নাই কিন্তু, বুঝছেন নি, বাংলাদেশে এটার অনেক নামটাম আছে, কিন্তু সেখান থেকে বের হয়ে ঢাবিকে প্রোডাক্টিভ, ঢাবিকে শিক্ষানুরাগী মেন্টালি, ঢাবিকে শিক্ষার একটা সুন্দর পরিবেশ, সবকিছু মিলিয়ে একটা ইতিহাস গড়ার সুযোগ কিন্তু পেয়েছে ইসলামী ছাত্র শিবির। সো আমরা আশা করব তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে এবং ডাকসু নতুন একটা কি বলা হয় যে ধরেন এক্সাম্পল তৈরির জন্য সুযোগ পাবে যে হ্যাঁ গত বছর যারা ছিল তারা এরকম করছে, আগামী বছর যারা আসবে তারা এর থেকে ভালো করতে হবে। ক্ষমতাকে পাইয়া সরাকে ধরা করা, ধরাকে সরা করা, এগুলো মানুষ পছন্দ করে না। ভোট জানতে চাইলে মা ভয়, আমরা এটা জানতে চাই। আমার বলেন আপনারা কত টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এক্স্যাক্টলি? কয় টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে না? কত টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে না? এই আপনারা বলেন আপনারা কত টাকা কোথায় গেছে? আমার নিজের ভোট কোথায় গেছে? এখানে কয়টা ভোট পাইছে? কয়টা ভোট পাইছে? আবার বলেন, আবার বলেন, সাথে কিসের ব্যবহার? জোরের ব্যবহার। আপনি বলেন, আপনি আবার বলেন কেমনে পাই? আচ্ছা ওনাটা রিপিট করবেন। আপনি একটা রিপিট করেন। আচ্ছা আবু বকর মজুমদার, আবু বকর মজুমদার কয়টা ভোট পাইছে বলেন? বকর মজুমদার কয়টা পাইছে রিপিট করেন। বকর মজুমদার আপনার এই ভাই কি জিএস বকর মজুমদার, জিএস বকর মজুমদার না একবার বলেন। হ্যাঁ আচ্ছা উনি বলো হ্যাঁ ডাকসু তাই না? হ্যাঁ জিএস মজুমদার দেখেন কয়টা সাধারণ সম্পাদক 11 নম্বর, এটা কি মোহাম্মদ আবু বাকের মজুমদার। মূলত আল্লাহর রহমত, এটা না থাকলে এত ব্যস্ততার পরে ভালো ফলাফল করা আসলে অনেকটা অসম্ভবই বলা যায়। সাদিক কায়েম যে ভিপি হবে এটা প্রায় সারা দেশে জানতো, কিন্তু শিবিরের এজেস পদে মহিউদ্দিন খান যে এত বড় চমক দিবে সেটা অনেকেই ভাবেনি। ডাকসুর ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পেয়ে এজেস হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন খান। ডাকসু নির্বাচনে প্রার্থী হবার আগে তার পরিচিতি খুব একটা ছিল না। সবাই সাদিক কায়েম, ফরহাদদের চিনলেও মহিউদ্দিন ছিলেন অনেকটাই আন্ডাররেটেড। কিন্তু ডাকসুর এজেস হবার পর এখন সবাই মহিউদ্দিনের পরিচয় জানতে চাইছেন। জানলে অবাক হবেন, মেধা এবং যোগ্যতার দিক দিয়ে মহিউদ্দিন শিবিরের বাকি সব নেতার চেয়ে বেশি যোগ্য। এমনকি ঢাবির ছাত্রীরা তো আছেই। সবচেয়ে সুন্দরী শিক্ষাটাও মহিউদ্দিনের জন্য পাগল। আমাদের ভিডিওতে আলোচনা করব মহিউদ্দিনের সম্পর্কে। কে এই মহিউদ্দিন, কেন তিনি এতটা জনপ্রিয়, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মহিউদ্দিন খান, চোখে চশমা, পরনে পাঞ্জাবি আর চেহারায় ভদ্রতার ছাপ স্পষ্ট। যে শিবির আমাদের মহির মতো মানুষ তৈরি করে, আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবিরই সবচেয়ে ভালো। কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের, এমনকি ঢাবির সবচেয়ে সুন্দরী শিক্ষিকা শেহরিন আমিন মনামির।
মহিউদ্দিন খানের প্রশংসা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও মহিউদ্দিন খানের গ্রহণযোগ্যতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হলেও তিনি থাকেন সাধারণ শিক্ষার্থীদের মতো। মহিউদ্দিন একজন রেগুলার রক্তদাতা, প্রায় প্রতি মাসে তিনি রক্তদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান এর আগে এক নতুন নজির স্থাপন করেছেন। স্নাতকোত্তর শেষ হওয়ার 3 দিন পরই তিনি হল ছেড়ে দিয়ে এক ধরনের সুস্থ রাজনীতির সংস্কৃতির প্রবর্তন করেছেন। ছাত্রত্ব শেষ হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের হলে থাকার পুরানো সংস্কৃতিকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং বর্তমান ছাত্রদের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা প্রশংসা ও ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন, যা আসন্ন ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে কারো চেয়ে এগিয়ে তিনি। মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী। তিনি অনার্সে 3.93 সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং মাস্টার্সে 4.00 অর্জন করেন। এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ 3.97 পেয়ে প্রথম হন। ট্যালেন্ট তো অবশ্যই হবে। এরা কি আর টোকাই বা টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ নাকি? এরা শিবির, এদের মাথা থেকে পা পর্যন্ত বুদ্ধি। আমি চোখের সামনে শিবির দেখেছি। ওরা আমাদের থেকে পুরা আলাদা আর সুশৃঙ্খল অধ্যবসায়ী। দিনে কয়টা ভালো কাজ করেছে, কয়টা খারাপ কাজ করেছে সেটার হিসাব খাতায় লিখে রাখে প্রতিদিন। তাহলে ওরা ভালো হবে না, ব্রিলিয়ান্ট হবে না তো কে হবে? মেধাবী এই মানুষটা আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে এইচএস পদে লড়েছেন। 2025 সালের 18 আগস্ট মনোনয়ন ফর্ম তুলে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। ঘোষিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ছাত্র শিবিরের এই প্যানেলে মহিউদ্দিন খানকে সহসাধারণ সম্পাদক অর্থাৎ এইচএস পদে মনোনয়ন দেওয়া হয়। তিনি বিজয় 71 হলের সাবেক শিক্ষার্থী। ছাত্র রাজনীতিতে দাপট বজায় রাখার জন্য হলে বছরের পর বছর সময় কাটানোর নজির আছে। সেখানে মহিউদ্দিন খান বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্নাতক শেষ হওয়ার 3 দিন পরেই তিনি হল ছেড়ে দেন, যা ব্যাপক প্রশংসিত হয়। মহিউদ্দিন খান মূলত পুরনো সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বর্তমান ছাত্রদের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। কারণ হলে ওঠা নিয়ে তার নিজেরই ভয়াবহ স্মৃতি আছে। তিনি প্রথম বর্ষে হলে ওঠার অল্প দিনের মধ্যেই ছাত্রলীগের গেস্ট রুমে ভয়াবহ অভিজ্ঞতা শিকার হয়ে হল ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে দ্বিতীয় বর্ষের শেষ দিকে হলে পুনরায় থাকার সুযোগ পান। কিন্তু 2023 সালের জানুয়ারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত একটি নির্যাতনের ঘটনার জেরে তাকে আবারও হল ছাড়তে হয়। পড়াশোনা শেষ হবার সাথে সাথে হল ছাড়ার বিষয়ে মহিউদ্দিন খান বলেন, হলে থাকার পরিবেশ যদি ভালো না থাকে তাহলে শিক্ষার্থীদের অধিকার নিতে নিয়ম মেনে হল ছাড়াটা জরুরি। আমার পদক্ষেপটি সামান্য হলেও ছাত্র রাজনীতিতে এই ধরনের সুস্থ সংস্কৃতির প্রবর্তন একটি বড় পরিবর্তন আনবে। তিনি আরও বলেন, 2019 সালে প্রথম বর্ষে হলে ওঠার পর থেকেই গেস্ট রুমের আতঙ্ক ছিল। ছাত্রলীগের গণরুম, গেস্ট রুম চর্চা সহ্য করতে হয়তো অনেকের পক্ষে কঠিন হতো, কিন্তু আমি চেষ্টা করেছি এমন পরিবেশ না তৈরির। ফেসবুকে পোস্টে তিনি আরও জানান, যতদিন পর্যন্ত নিয়ম মেনে হল ছেড়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা অতীতের মতো দখলদারি, ভয়াবহতা বা শোষণ দেখব না। আমি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব শেষ করার পর হলে থাকার কোনো মানে খুঁজে পাইনি এবং এতে নতুন শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘিত হতে পারে। তার এই পদক্ষেপটি ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে এবং তা ছাত্র রাজনীতিতে সুস্থ সংস্কৃতি ও নীতির প্রবর্তন হিসেবে দেখা হচ্ছে। মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হওয়ার আগে সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মহিউদ্দিন খানের জন্ম জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল গ্রামের এক প্রত্যন্ত এলাকায়। শহরের চাকচিক্যময় জীবনের বদলে তিনি বেড়ে উঠেছেন গ্রামের সহজ সরল পরিবেশে। তার শিক্ষা জীবনে শুরু হয় নিজ গ্রামেই, হানাইল মাদ্রাসার একজন শিক্ষার্থী হিসেবে। ছোটবেলা থেকেই পড়ালেখায় তার ছিল প্রবল আগ্রহ ও একাগ্রতা। এই মনোযোগের প্রতিফলন দেখা যায় তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে, যেখানে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন। এই সাফল্যের হাত ধরেই তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং লোক প্রশাসন বিভাগে পড়ার সুযোগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর শিক্ষার সুষম পরিবেশ না পেলেও নিজের চেষ্টায় তিনি এগিয়ে যেতে থাকেন। হলে থাকার দুর্বিষহ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে তিনি একের পর এক ভালো ফলাফল করতে থাকেন। আওয়ামী লীগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারত না, তাই মহিউদ্দিন খান যে শিবিরের সাথে যুক্ত বিষয়টি অনেকেরই জানা ছিল না।
2024 সালের 2রা অক্টোবর ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। তবে তার একদিন আগে মহিউদ্দিন খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। বিশেষ করে তার মেধা ও একাডেমিক ফলাফল নিয়ে চর্চা শুরু হয়। শিবিরের এই নেতাকে নিয়ে তখন কথা বলেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারীদের বাঁচাতে গিয়ে আহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরিন আমিন মোনামি। 2রা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি মহিউদ্দিন খানের প্রশংসা করেন, তার ভদ্রতা ও মেধার কথাও তুলে ধরেন। কমিটি প্রকাশ্যে আসার আগে আত্মপ্রকাশ করেছিলেন ছাত্র শিবিরের সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক এবং সাধারণ সম্পাদক SM ফরহাদ। পরবর্তীতে SM ফরহাদকে করা হয় ঢাবি শিবির শাখার সভাপতি, আর মহিউদ্দিন খান হন সেই কমিটির সাধারণ সম্পাদক। ডাকসু নির্বাচনে ভূমিধস জয়ে মহিউদ্দিন খান এখন নতুনভাবে আলোচনায় এসেছেন। এই নিয়ে ডাকসুর সবচেয়ে বড় 3টি পদে জয় পেয়েছে শিবির, যা ডাকসুর ইতিহাসে আর কখনোই হয়নি। কদিন আগে হলে সাদিক কায়েমের নামাজ পড়ার দৃশ্য ভাইরাল হয়। আশা করা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নষ্টামি, ফ্রি মিক্সিং আর ঢলাঢলির কেন্দ্রে পরিণত হয়েছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটু হলেও শালীনতা ফিরে আসবে শিবিরের এই প্যানেলের মাধ্যমে। আজকের এই দিনে একজন মানুষের কথা খুব মনে পড়ছে, তিনি হচ্ছেন আবরার ফাহাদ। হয়তো তিনি বেঁচে থাকলেও আজ ডাকসুর কমিটিতে নির্বাচিত হতে পারতেন। আবরার নাকি শিবির করত, এ কারণে নামাজ পড়ত, আর এ কারণে নাকি তাকে মারছে ছাত্রলীগ। প্রশ্ন হচ্ছে, নামাজ কি শিবিরের হুকুম নাকি আল্লাহর হুকুম? শিবিরের এই প্যানেলের হাত ধরে আবারও ঢাবিতে ফিরবে ইসলামিক পরিবেশ। সবাই নির্ভয়ে নামাজ পড়তে পারবে, ইসলামী আন্দোলন গড়ে তুলতে পারবে। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ মহিউদ্দিন খানকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ডাকসু নির্বাচন নিয়ে কতটা আনন্দিত এই বাংলাদেশ। সবাই বলতেছে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে এইবার যা ফলাফল হয়েছে তা একদম সঠিক হয়েছে। গোটা দেশ তো এখন শুধু সাদিক কায়েম করতেছে। তবে অন্যদিকে আবার সাদিক কায়েম জানায় যে আমি কোনো ভিপি নই, আমি আপনাদের ভাই, কারো বড় ভাই কারো ছোট ভাই হিসেবে থাকতে চাই। তার কথাবার্তা শুনেই বোঝা যায় যে সে আসলেই খুবই ভালো মনের মানুষ। তবে যার ভালো আছে তার তো খারাপ আছেই, এইটা স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে নিয়ে আপনাদের মতামত জানাবেন, পারলে ভিডিওটি উড়োধুরা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।